আমি যখন প্রথমে কবিতে যোগ দিলাম, ছোটোবেলার থেকে আমার বাবা, আমার দাদু, কালিদাস সরকার, রাজন সরকারের বাবা, এক বাড়িতেই, আমাদের এই বাড়িতেই, এইখানে আমরা থাকতেন। আমার বাবা আর দাদু দুজনে কবিগান করতেন। পরে আমার বড় ভাই কবিগানে গেলেন, তো উনি কিছুদিন গান করে শেষে সংসার চালাতে হবে, বরদাসের সংসারে ঢুকে গেল। আমি কবিতে ঢুকলাম, শুরু করলাম মনে করেন 72-73 আমি কবিতে গেছি। তখন যাদের সঙ্গ পাইছি, এত বড় মধুর সঙ্গ হয় না, এত ভালো মানুষ তারা ছিল। আমি একা একা ছোট বড় রাজেন্দ্র সরকারের কোলের পরে নিয়ে আমাকে বসাতো। রসিকবাবু, ওনার সঙ্গে ঘুরেছি, গান করছি, এবং আমাদের বিজয়বাবু, ওনার সঙ্গে কয়েক বছরই আমি গান করছি। লাস্টে তো আমাদের সঙ্গে সরকার মশার সঙ্গে, কালিদাস সরকারের সঙ্গে ওনার সঙ্গে জোট ছিল 2 বছর, এক জোটে গান করছি। এরপরে আমার আসলো, তখন আমি শিল্পী ছিলাম, দোকানি করতাম। ডাকমালসি, সখী সংবাদ, কবি, গোষ্ঠ, এইগুলার সমস্ত কিছু আমার আয়ত্ত করতে হয়েছে, মুখস্থ ছিল সব। অন্তত সত্যি গান, কবি গানের, যাকে ডাক বলা হয়, মালসি বলা হয়, কবি বলা হয়, গোষ্ঠ বলা হয়, সখী সংবাদ বলা হয়, এর সাথে গান আমার মুখস্থ। এখনও তালাশ করলে অনেক কিছু বের করতে পারি। সুতরাং এগুলো করতাম। আমার মনে হয় বাংলা ভারতের যত শিল্পী আছে, সরকার আছে, এরা কবিগান সম্বন্ধে, কবির যে মূল চালান, ডাকমালসি, সখী সংবাদ, কবি, এই চালান সম্বন্ধে পুনরায় সরকারের অভিজ্ঞতা নেই বাংলা ভারতে। কিন্তু এখনও গুরু কৃপায় আমার আছে কিছু। আমার বাবা, আমার দাদু দুইজন তখন মনোহর সরকারের সাথে গান করতো, হরিবর মনোহর সরকার, 2 ভাই। তৎকালীন থেকে যা পুঁজিবারটা ওনাদের সবই কিন্তু আমার কাছে গচ্ছিত আছে। এরপরে শশী সরকার ঘাগরের, এই ভৈরবনগরের নিশিবাবু, আগের নিশিবাবু, ওনাদের সঙ্গে ওরা গান করতো। তারপরে আমার সরকার মশাই কালিদাস, রাজন সরকার, 2 ভাই সরকার হলো। ওনাদের নিয়ে দল করে আমরা একসাথে ঘুরতাম। এর ভিতরে আমি অনাদিবাবুর সঙ্গে বহু গান গাইছি, বহু গান করছি, কাকা বলতাম, বহু গান করছি ওনার সঙ্গে ঘুরে ঘুরে। এবং নারায়ণদা আর কালিদাস সরকার একসাথে 12টি বছর একসাথে জোট ছিল। 8 বছর জোট ছিল নিশিদাই, ছোট নিশি, ওনার সঙ্গে 8 বছর জোট ছিল কালিদাস সরকারের। তখন নিশিদাই সখী সংবাদগুলোর জবাব কী হবে, এইগুলো আমার কাছে বলতো, আর আমি বলতাম উনি লিখে লিখে। এইগুলো শুরু করে আমি কিন্তু তৎকালীন সময়ে প্রায় 35-36 বছর পর্যন্ত ওনাদের সঙ্গে এই করছি, এই শিল্পী হিসেবে দোকানি গান করছি। এই গানগুলো করার পরে তখন মনের ভিতরে একটু অন্য চক্কর দিল, বাড়িতে মিটিং, এলাকার নির্বাচনে। তা আমি একটা গেঞ্জ, হ্যান্ডো গেঞ্জি গায়ে রাত্রে বেরোয় করছি, কেউ যদি না করতে আমি মেম্বরি করব। এই সিলেকশন হয়ে গেল, আমার মেম্বরিতে আটকে গেল। এই 1 নাগারি 9 বছর গেছে মেম্বরিতে। কিন্তু মেম্বরির ভিতর আমার এক বান্ধব, উনি বললো যে অর্ধেন্দু শেখর রায়, এই জায়গার ইউনো ছিল, উনি বললো, বাবু আপনি এখানে আসছেন, আপনি এখানে এত নিচে নামছেন মেম্বরিতে, আমি খুব লজ্জা পেলাম। বললো যে আপনাকে সরকারি করতে হবে, আপনি কবির সরকার, আপনি এখানে কেন নামছেন? আমি খুব কষ্ট পেলাম। ওইখান থেকে আমার মনের ভিতরে একটা হিট জাগলো। তখন আমি আমার কবিগুরু করি আপনার ফরিদপুরের গজারিয়া বাড়ি নিত্যানন্দ সরকারকে আমি গুরু করি। যদিও আমার 2 গুরু বাসায়, বাড়িতে, কালিদাস, রাজেন্দ্র সরকার আমার দীক্ষা গুরু। 2 গুরুকে রেখেও কেন গুরু ধরতে হলে দূরের থেকে একটু ধরতে, আমার কবিগুরু হিসাবে নিত্যানন্দ সরকার মশাইকে আমি কবিগুরু স্বীকার করে, উনি প্রথম, আমি এর আগে আসর করিনি, প্রথমে উনি আমাকে নিয়ে গান করায় জঙ্গল গ্রাম, কুষ্টিয়ার ভিতরে। ওইখানে প্রথম 2 দিন গান করলাম। উনি গানের আগেই বিকালবেলা যখন আসরে যাবো, তখন উনি একটা লেপ পুরো দিয়ে বলতো, ওই বাড়ির যে মাস্টার মশাই, তার নাম হলে চণ্ডী, হেডমাস্টার, ওনারা বলছে, চণ্ডী রে, আমার একটা লেপ দে, আমার খুব জ্বর উঠছে।
ওই জ্বর ওঠার বান করে উনি শুয়ে পড়ে আমার আসক্ত নেই। পরের দিন বলছে আমার চেয়ে অনেক ভালো হয়েছে, ও আজকে আরো ভালো গাবে। এই যে কিন্তু আমার কবি গানের একটা স্পিরিট ভিতরে ফুটে ওঠে। ওইখান থেকে আমি সরকারি করা শুরু করলাম। এই সরকারি করতে করতে এখন প্রায় 7-8 বছর কেটে গেছে। এখন চলছি মোটামুটি গুরু কৃপায়, গুরু যেটুক চলায় এই তার ভরসা নিয়ে চলছি। কারণ আমার তো শিক্ষা দীক্ষা খুবই কম। আমাকে গুরু যেটুক পরিচালনা করে আমার ভিতর থেকে, আমি সেইটুকু নিয়ে চলি। তবে গুরু পুরানো ধাজের যদি কোনো গান শুনতে হয়, রসিকবাবু, বিজয়বাবু, অনাদিবাবু, কারো কোনো পুরানো গান শুনতে হয়, তা কৃপা করে মানুষ আমি গেলে আমার কাছ থেকে শুনতে চায় এবং আমি গানগুলো গাই। ভাটিয়ালি কণ্ঠের গান গাওয়া সরকার প্রায় 12 আনি নেই, বুঝছেন? এরা প্রায় বাউল হয়ে গেছে, কিন্তু একমাত্র আমি একটু ভাটিয়ালিটা রক্ষা করে চলি। কেন? এটা ছাড়া শিখছি ওইটা আপনাদের সঙ্গে, ওইটা রক্ষা করে চলার চেষ্টা করি এবং তৎসঙ্গে সম্পূর্ণ কিছু ভাটিয়ালি গায়। আর কোনো সরকার ভাটিয়ালি দূরে দিতে পারে না, বাংলায় তো পারে না, ভারতে। হ্যাঁ, আদিধারা রক্ষা করতে একমাত্র স্বপন কিছুটা রক্ষা করে চলে, আর আমি কিছুটা রক্ষা করি। এইটুক গুরু কৃপায় পাইছি এবং ওনাদের ভরসা নিয়ে এইটুক নিয়েই আছে। তবে ঠাকুর সব দিক দিয়ে মিলিয়ে খুবই ভালো রাখছে, কেননা মানুষের আশীর্বাদ আছে। আমরা যাদের সঙ্গ করছি, এনাদের সঙ্গ করলে এই সংসার ধর্ম করার মতন মন মানসিকতা কারো থাকে না। আমারও ছিল না, কিন্তু আমার বড় ভাইয়ের কথায় 36 বছর বয়সে আমি করবো না সংসার, এটি চিন্তা চেতনা ছিল। একসময় গামছা পরে পানশিতে করে বেড়াইছি কার্তিক পাগলের সঙ্গে, ওর সঙ্গে গামছা পরে পানশিতে বেড়াইছি, সংসার ধর্ম করবো না। কিন্তু আমার বড়দা একটা কথা বললো, বাবা চলে গেছে, যদি বাবাই বলতো তুই কী করবি? তখন জ্যেষ্ঠ ভাই পিতৃ সমতুল্য। আমি বড়দার কথা বললাম যে আমি বিবাহ করবো, তোমরা মেয়েরা। ওই 36 বছর বয়সে বিবাহ। এইটা হচ্ছে আমার জীবনের এক প্রকার পাথেও বলতে পারেন, কেননা ওনাদের আশীর্বাদ, ওনাদের বাণীগুলা আমি সত্যিকার পাথেয় হিসেবে ধরে রাখছি। কেননা মানুষ যদি ইহকাল পরকাল সম্বন্ধে কোনো চিন্তা চেতনা করে, তাহলে সৎ ব্যক্তির, গুরুজন ব্যক্তির বাণী যে ধরে না রাখতে পারে, সে তার জীবনে কিছু হয়। এখন আমি সেইটুকু চেষ্টা করছি, হয়তো গুরু কোথায় নিয়ে পৌঁছবে তা জানি না। এখন গুরুদেব চলে গেছে, ওনার অনেক শিষ্য শাবক আছে, এর ভিতরেও জড়াই করছে, বুঝছেন? এখন অনেক লোক তো আইসা গুরুদেব স্বপ্নাবেশে বলে, যা শরতের ধারে, ওর কাছ থেকে দীক্ষা নেই। এই কথা তো অনেক শিষ্য শাবক হয়ে গেছে। ওনাকে গুরুর মতনই দেখছি, কিন্তু দীক্ষা টিক্ষা নেই। দীক্ষা মন্ত্র দিচ্ছে আমার রাজেন্দ্র সরকার। সুতরাং এইভাবেই চলছি। এখন কবির জগৎটা বর্তমান যেভাবে চলছে, দেখেন কবি কোথায় গেছে। আগে আমাদের আসরে প্রথম গিয়ে ডাক গাইতে হইত, এক দল একটা ডাক গাইছে, আর এক দল একটা গাইত। তারপরে মাউসি, এক দল একটা গাইতো, আর এক দল একটা গাইতো, এই 4টা। এরপরে সখী সংবাদ, এক দলে একটা গাইতো, আর এক দলের জবাব দিয়ে আবার একটা গাইতো সখী সংবাদ, ওই জবাব দিয়ে আবার আর এক দলের কবি গাইতো, কবির জবাব দিয়া আর এক দলে আবার কবি গাইতো। এরপর গোষ্ঠ গাওয়া লাগতো। এই গোষ্ঠ সম্বন্ধে তো বাংলা ভারতের কোনো সরকারে মনে হয় বোধ নাই, কারো নলেজ আছে কিনা আমার সন্দেহ। 2-1 হয়তো পুরান যদি কেউ থাকে, ভারতবর্ষের নিখিল বাবু আছে, বিজয়বাবুর শিষ্য, আমরা একসঙ্গে গান করছি নিখিলদার সঙ্গে, বিজয়বাবুর সঙ্গে একসঙ্গে গান করছি নিখিলদা। তো নিখিলদা কিছুটা জানে, আর বর্তমানে যত সরকার আছে এদের নলেজ ওইটা নেই, স্বপনের কিছুটা আছে। সুতরাং এইভাবেই চলে আসছি। আর বর্তমানে তো গান একটা টপ্পা করা লাগে না। আপনার ভূমিকা আমি দাঁড়াবো, কিংবা একজনের ভূমিকা আমি দাঁড়াবো, নগদ টপ্পা করে দাঁড়াতে হবে যে আমি কল্পনাতে অমুক, এদের এও লাগে না। দাঁড়াই একটা দুয়া দিলে 5টা-7টা দুয়া জানলে আর গোড়া কুড়ির গল্প জানলে কবির সরকার বর্তমানে আর কোনো সমস্যা নেই। শাস্ত্রীয় একটা সিদ্ধান্ত দেওয়ার মতো সরকার খুব কম।
আর আমরা একটু যারা বয়স্ক, আমরা শাস্ত্র সম্বন্ধে আলোচনা করতে গেলে সঠিক নিগুড় তত্ত্ব শোনার মতন মানুষের ধৈর্য নাই। গল্প কয় না কেন, মজায় না কেন, আসো হাসায় না কেন, এই লক্ষ্য। মানে রং তামসা করে আসরকে মজাইয়ে হাসাই থুয়ে আসতে পারলেই বড় সরকার। শাস্ত্রগ্রন্থ না জানলেও চলবে, তবে তার ভিতর কিছুটা নিয়ে ওরা বর্তমান যুগ হিসাবে চলে, কারণ বর্তমান যুগের কথা কয়। সাধকের সংখ্যা তো কমে গেছে কিনা বলা যাবে না। অনেক অনেক সরকারকে নিয়ে আমার বাহিরে গান করতে যেতে ভয় করে, কেননা আমাদের তো মানুষ ভালোবাসে, গেলে তাদের দালান কোঠা সব ছেড়ে দেয়, খাট পালঙ্ক ছেড়ে দেয়, তখন কেউ কোনো ফাইজলামি করে না, কেউ ভয় থাকে। আর আগের সরকাররা, আমার সরকার বসে কালীদের সরকার, দলে 12 জন লোক, আমি সবাই ছোট, উনি আইসা উনি বাড়িতে আসছে 3 দিনের জন্য, তার দল বল আমার পর রাইখে আসছে। জানছে যে শরৎ আছে, দল বলের কোনো লোকে কোনো অসৎকর্ম করবে না, এতটুকু ভরসা ছিল। আর এখন বর্তমান সরকারের দিয়ে ভরসা করা যায়। এরা এত নিচে নামছে, কেন রাস্তার সার আওরা সাইডে খেতে পারে, এদের এত নিচু মন। সুতরাং কাব্য শক্তিটা বর্ধিত যার ভিতর হয়, এবং কাব্য সম্বন্ধিত সৃজনশীলতা বাড়ানো সরকারের নাই। যে আমি নগদ একটা রচনা করে মানুষকে আসরে দান করব, এই শক্তিটা বাড়ানো সরকার নাই, সৃজনশীলতা নাই। 5টা গান লিখতে পারে না, একটা ডাক গান লিখতে পারে না, একটা মালসি গান লিখতে পারে না, কোনো সৃজনশীলতা বর্তমান সরকারের নাই। ওই পুরানো সরকারদের সমস্ত কিছু মুখস্থ করে ওইগুলা দিয়ে চলে, ওই গানগুলোই গায়, নিজের দুটো লিখে গাবে। এই ক্ষমতা বাড়ানো সরকারের বাংলাদেশে নেই। কিন্তু আমরা যখন ওনাদের সঙ্গে বেড়াইতাম, আমরা মনে করতাম স্বর্গে বাস করি। প্রতিনিয়ত সন্ধ্যায় আমরা সবাই দলের ছোট বড় সবাই সন্ধ্যা করতে বসতাম, গুরু ধ্যান করতাম, সন্ধ্যা করতাম। আর বর্তমান সরকারের তো আসরে গিয়ে এটা সেবা দেবে তাও সময় নেই। সুতরাং এতখানি নিচে নামছে। তবে নিচে নামার একটা লক্ষণ আমার মনে হয়, এর সামনে যেন কত বড় একটা ভবিষ্যৎ খুব ভালো হয়। কেন যত মানুষ নিচে নামে, নামা শেষ হয়ে গেলে উপরেই উঠত। এরপরে মনে হয় যদি গুরু কৃপা করে, গোবিন্দের ইচ্ছা থাকে, কেননা তার বাগান তো তিনি খালি রাখবেন না, তার প্রকৃতির কোল তিনি খালি রাখবেন না। হয়তো সাধক কবি, মহান মহান সাধক কবি আসতে পারে। আমাদের একটা ভরসা। আমার এক কাকা শ্রীনিবাস সরকার, ভারতে, উনি একদিন বলল যে কবির দল অ্যাক্সিডেন্ট করছে, 2টা লোক মারা গেছে। আমি বললাম কি, তখন বাসাইল গান করি। আমি বললাম, কাকা আপনি কবির সরকার, আপনি কি করে এটা বিশ্বাস করলেন যে কবির দল অ্যাক্সিডেন্ট করে লোক মারা গেছে? এটা কি করে বিশ্বাস করলেন? যাদের পিছনে তারক গোসাই গোড়ায়, আর যাদের পিছনে গণেশ পাগল হাল ধরে বসে আছে, এরা অ্যাক্সিডেন্ট করে মারা যাওয়াকে বিশ্বাস করলেন কি করে? তা আমরা মোবাইলে জানতে জানতে মনে করেন মিনিট 10 ভিতর খবর পাইলাম যে না, তা কীর্তনের দলে অ্যাক্সিডেন্ট করছে, 2 জন লোক মারা গেছে। উনি এসে আমার জড়াই ধরলো, বাবারি তোর এত বড় বিশ্বাস, ঠাকুরের ভক্ত, হরি ঠাকুরের ভক্ত। সে কাকা, তোর এত বড় বিশ্বাস, তুই এত বিশ্বাস করিস? বলছে, হ্যাঁ কাকা, এটা আমার দৃঢ় বিশ্বাস। কেননা আমাদের গোড়ায় তারক গোসাই, আমাদের গোড়ায় গণেশ পাগল, আমাদের গোড়ায় নরসিংদীর হরিচর্য কর্তা, যার সন্ধ্যাকালে বা গৌর বিষ্ণুপ্রিয়া নুপুর বাজাতে নৃত্য করতেন, মানুষ বাহির থেকে শ্রবণ করতেন। এত বড় শক্ত লোক গোড়ায় থাকতে এরা অ্যাক্সিডেন্ট করে মরবে বলে পাইছেন করতে, জড়াই ধরে খুব কান্নাকাটি করলো। অন্তত 10 মিনিট পর্যন্ত কান্দলো আমার জড়াই ধরে। সুতরাং বাবু, আমরা যে পরিবেশে ছিলাম, এখনো মনটা চোখ বুঝলে, আমি কোনো আসরে চোখ বুঝলে ওনাদের সকলকে দেখতে পাই। আমার সম্মুখে সবাই এসে হাজির হয়। বিজয় সরকার এসে দাঁড়ায়, আমার গুরুদেব এসে দাঁড়ায়। আমি অনেকে আসলে গুরু বন্দনা করে দাঁড়ালে দেখি, কিন্তু আমার সম্বল শুধু ওইটুকু।
সুতরাং বর্তমান আর আগের যুগের মানুষের সঙ্গে তুলনা করলে হবে না। এরা চাইতো একটা কবির সরকার একটা গ্রামে গেলে ওই গ্রামে যদি কোনো রোগ ব্যাধি কোনো কিছু থাকতো, সরকার মশাই দলবল নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে রোগ ব্যাধি দূর হতো। আর এখন দলবল নিয়ে গেলে কমিটি ভাবে যে ওনাদের এক জায়গায় ফাঁকা জায়গায় দেয়। আর আগে চরণ ধুলি নেওয়ার জন্য প্রতিটি ঘরে ঘরে আমাদের নিতেন যেতাম। আমি শরৎ সরকার, আমার এই ছোটবেলায় কত জায়গায় মায়েরা কোলে করে নিয়ে গেছে, কোলে করে নিয়ে মিষ্টি মুখের ভিতর দিয়ে খাওয়াইছে, গোপালের সেবা করে। ওই যে ভোরবেলা আমরা গাইতাম, ভোর গোষ্ঠ গোপাল বলে সবরা খালে নিশি ভোরে করে গা, এই গোষ্ঠ গান গাইতাম। আবার আর একটা গোষ্ঠ গান আছে, ভোরে উঠে করো উঠে গৌরাঙ্গ যায় করতে গঙ্গা স্নান, নাইয়ার বাহ্য চিন্তা অন্তরে স্বরে প্রাণ কান্তারে মুখে হরে কৃষ্ণ গুণগান। এই যে ভোর গোষ্ঠ গাইতাম, এই আর শুনে অনেক অনেক মায়েরা আসরটা বাইরেই পারতাম না, কোলে করে গেলে দৌড়ে দিত, ঘরের ভিতর নিয়ে বসাই গোপাল সেবা করে। এত বড় মধুর পরিবেশে আমরা চলছি। সুতরাং এখন যারা কবিগান করেন এনাদের চিন্তা চেতনা আর তাদের চিন্তা চেতনা রাত দিন পার্থক্য। কেননা এরা যুক্তিবাদী, কিছু তর্ক শিখছে, প্রেম ভক্তি বলে একটা জিনিস আছে, গুরু কথা বলতেই চোখে জল আসবে, এইরকম সরকার খুব কম, খুব কম আছে কিছু সরকার, কিন্তু খুব কম। যেরকম আমার একটা ছেলে বলছে যে বাবু আমি কবিগান শিখি, আমাকে কবিগান শিক্ষা দিতে হবে। ও ইংলিশে অনার্স মাস্টার্স কমপ্লিট করছে। তো যখন মেট্রিক পাস করলো তখন থেকে শুরু করছে। আমি বলছি বাবা আগে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, তাই না? দেশকাল পাত্র হিসাবে তোমাকে চলতে হবে, কারণ বর্তমান যুগ হিসাবে তোমাকে চলতে হবে। বর্তমান যুগে তুমি ভালো একটা শিক্ষায় শিক্ষিত হও, এই যে একটা গুণ তোমার থাকবে, এই গুণটার জন্য বলবে না একটা জ্ঞানী সরকার, উচ্চ শিক্ষায় শিক্ষিত, তোমাকে শিক্ষাটা লাভ করতে হবে। তারপরে কবিগানটা আমরা করি, আমরা যতই টাকা পয়সা পাই, মানুষের আদর যত্ন যতই পাই, করি তো মানুষের বাড়ি, এক প্রকার ভিখারির মতন, ভিক্ষা করে খাওয়ার মতন। বাবা তোমাকে আগে যে কোনো একটা সরকারি চাকরিতে ঢুকতে হবে, ওখানে তুমি জীবনটাকে প্রতিষ্ঠিত করো, তারপর আনন্দের মনের আনন্দ লাভ করার জন্যে কবিগান তোমার করবা, তোমার যা কিছু প্রয়োজন আমি তোমাকে দান করবো, তোমার আগে আমার এইখানে তোমার পৌঁছাইতে হবে। সুতরাং আমার চিন্তা চেতনা এইখানে, একটা ছেলেকে এনে আগে অনেক অনেক ছেলে পেলে আসতো, সাথে পাশে ঘুরতো, বছর পর বছর ঘুরতো, 8-10 বছর ঘুরতো, তারপর বাড়ি যেত, শিখতে পারতো না। সুতরাং বর্তমানে একটা ছেলে পেলে পাওয়া যায় না যে 5টা দিন আমার পিছনে ফাউ করবে, পাওয়াই যায় না কাউকে। ফাও খরচা করতেও মা বাবায় আগেকার কত টাকা দেবা। সুতরাং গুরু ঘরে থাকার মতন মন মানসিকতা বর্তমান ছেলে পেলেদের নাই, কারো নাই। আমরা যেরকম গুরু ঘরে রাতের পর রাত বছরের পর বছর কাটাইছি, শ্রম দিছি, কাজ করছি, যা কিছু বলছে তাই করছি, আর বর্তমানে একটা ছেলেকে পাওয়া যায় না যে আইসে গুরুর বাড়িতে 5টা রাত্র থাকবে, গুরুর আদেশ পালন করবে, সবাই নাই তাদের। আমাকে যে কোনো একটা সরকারের কাছে একটা লোক আসছিল, ছেলেটা MA পাস করছে, তখন আমাদের সঙ্গে গানে গেছে, তার যখন বাড়ির কাছে কাছে গেছে ওই ছেলেটাকে হারমোনিয়ামটা ঘাড়ে দেওয়া হয়েছে, একটু বইয়ের নেই, তার নিচ্ছে গাড়িতে তো যাই। এবার যখন গ্রামের কাছে গেছি, ওই গাড়ির থেকে নামবো, গাড়ি থামাইছে, এখন তার গুরুদেবরে বলে গুরুদেব হারমোনিয়ামটা আপনি নেন কেন, এই জায়গা তো আমার চেনে, আমি MA পাস করছি, হারমোনিয়ামটা একটু নেন, এ জায়গায় আমি হারমোনিয়ামে যাই, গেলে আমার সম্মান থাকবে না। তখন বললাম তুমিও কবিগান শিখতে আসছিস, MA পাস করলে কি হতো, তুমি মানুষ হস না। তখন বললাম যে বাবা যা,
আগে মানুষ হইতে গেলে কী কী করা লাগে সেইটা মানুষের কাছে শেখ, তারপর যদি মনে চায় কবিজ্ঞান শিখি, সে আর আগে আসিস চলে গেছে আর কবিজ্ঞানের দ্বারে বসে। সুতরাং বর্তমানে শ্রেণী বেরোইছে না, অসুবিধা কিছু কিছু লোকরে সরকার বানাই ফেলেছে বাংলাদেশে বহু লোক। আর এটা ওনার কি ফেয়ার, কেন উনি ওদের স্বপ্নের গুরু। ওনার ওই সিডি কেউ কেউ মুখস্থ করে সরকার হয়েছে, দুই একটা সিডি মুখস্থ করে কয়টা কথা মুখস্থ করে সরকার হয়ে গেছে। অসীমদারে গুরু কয়, তারা দেখেও না কোনদিন। আর আমরা অসীমদের সঙ্গে, অসীম তখন সরকার না, কবি সরকার না, পদাবলী গীত আমাদের দেশে। ওনার সঙ্গে যে মাস্টার ছিল প্রফুল্লদা, এই প্রফুল্লদার আমি একসাথে গায়ক। ওনাদের বাড়িতে আমি দিনের পর দিন ঘুমাইছি, আর প্রফুল্লদার আমি একসাথে গান করছি বিজয় বাবুর সঙ্গে। সুতরাং যে গুরুর কর্ম করলে কিছু গুরু দেয়, সেখান থেকে কিছু পাওয়া যায়। কৃপা মানে করে পা, তাই না? আমাদের শাস্ত্রে বলছে না, গুরু মোরে কৃপা করো যে তোমার বিফল চাওয়া, 12 যদি কাজ করে যাও, কৃপা মানে করে পাওয়া। কৃপা মানে করে পা, তুমি যদি করতে পারো তাহলে পাবা, তোমার বলা লাগবে না। গুরু অলক্ষে কখন দান করবে তা কেউ বুঝতে পারে না। সুতরাং বর্তমানে যুগে এই ধৈর্য সহ্য নিয়ে সময় ব্যয় করার মতো আমি একটা সরকার হব, তাই না? বাংলাদেশের ডিসি, এসপি, এমপি অনেক কিছু অনেকে হতে পারে, পয়সা থাকলে হতে পারে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এমবিবিএস, যা কিছু পান একটু পড়াশোনা করলে হতে পারে। কিন্তু কবির পড়াশোনা করে একটা ছেলে শক্ত সরকার হবে, এই কলেজে কেউ আসতে চায় না, এই কলেজে কেউ সময় ব্যয় করতে চায় না। আমাদের কলেজে কি শুধু ধর্ম করতে হবে, তাই না? গুরুর উপদেশগুলো মানতে হবে। বেদ, বেদান্ত, উপনিষদ, গীতা, রামায়ণ, মহাভারত, চণ্ডী, বাইবেল, কোরআন, এই গ্রন্থগুলার কিছু কিছু কোটেশন সে নোট করে এইটা পড়ে সে সরকার হবে। ওর ভিতর সে ছন্দ আসবে তার, তাই না? যেরকম উত্তম, মধ্যম, অধম, 3টা মিল দিয়া একটা ছন্দ তৈরি করতে হবে। একটা উত্তমের পাশে একটা অধম দিলে হবে না, উত্তমের পর মধ্যম, মধ্যমের পর অধম। এই ছন্দগুলো যে সংগ্রহ করে সুন্দরভাবে মালার মতন সাজাতে পারে, তিনি সরকার। কিন্তু এই বোঝা কেউ বইতে বর্তমানে আসে না। এইটাই দুঃখের বিষয়। এই আমার ছেলেটা বিয়ে বাস করছে, কী হবে? চেহারা বলো, আমার তো চেহারা নাই, আমার সিভিল সালম্ব অনেক, চেহারা বলো। কবি জ্ঞান দিতে রাখবে, দেখছেন কথা? কেন আমার বাবাই করছে, আমি করছি, আমার বড় ভাই করছে, আমার ছোট ভাই করে এখন, সেই স্কুলের হেডমাস্টার। তারপর সে কবি জ্ঞান গায়। কেন? ওই যে বাবার ভিতরের যে সূক্ষ্ম চিন্তা চেতনাটা আমাদের ভিতরে প্রবেশ করছে। সুতরাং আমাদের সন্তানরা এইটা করতে রাজি না, কেন? এতে হেভি পরিশ্রম, কঠিন পরিশ্রম। একটা মানুষ 3বার MA পাস করবে 3টে ভাষায়, তাই না? ডবল MA পাস, ট্রিপল MA পাস করবে, যে কয়খান বই পড়া লাগে, ও তা 10টা লাইব্রেরির বই বেশি একটা কবি সরকারের পড়া লাগে। ওরকম 10বার MA পাস করতে পারে একটা কবি সরকার, এত বইপত্র পড়া লাগে। এই যে বুড়ো হয়ে গেছে, এখন বয়স তো অনেক হয়ে গেছে, এখনো বইপত্র ছাড়া দিনের ভিতর 2-1খান বই না দেখলে ঘুম হয় না, না পড়লে ঘুম হয় না। এই শ্লোকটা কি বলছে, এটা তর্জমা না করলে কি হয় না? এই শ্লোকটা ভুল কই নাকি, এটা তালাশ না করলে ঘুম হয় না। সকালে ঘুমাই পরে আমি রাত 12টা-1টা পর্যন্ত। সুতরাং এখন আমাদের কাছে কেউ আসতে হলে তার শিক্ষাটাই বের হবে। আগে গুরু ঘরে ছিল, 24 বছর পর্যন্ত মানুষ গুরু ঘরে থাকতেন, তাই না? ব্রহ্মচর্য পালন করতেন। এই ছেলেটার দ্বারাই জগতের উন্নতি, মঙ্গল হইতো, কল্যাণ হতো। আর এখন কেউ তা করে না, কেউ রক্ষা করে না, আর কেউ এই নিগুড় তত্ত্বগুলো তালাশও করে না। সুতরাং আমাদের কাছে আসলে তাদের কষ্ট হয়, এইটাই মনে করে, শেষে আফসোস সরে যায়। কিন্তু যদি কেউ সঠিক মন নিয়ে আসে, তাকে তৈরি করার মতন মন এখনো আমাদের ভিতরে আছে। আমি ইচ্ছা করলে, এখনো ইচ্ছা করলে, হ্যাঁ, আপনার ডাক, মানসিক, সখী সংবাদ, কবি
একটা লোকরে 2-4 মাস দেখারই শিক্ষা দিয়ে ছেড়ে দিতে পারে, সে সঠিক একজন শিল্পী। সরকার হতে হলে কোটেশনগুলো ধরাই দিলে সে 2-4-5 বছরের ভিতর সরকার এটুকু আছে, কিন্তু আসবে না। পয়সার লোক, চাকরি করলে পয়সা পাবো না, একটা কোম্পানিতে গেলে টাকা পাবো না, এই পর্যন্ত জীবনের শেষ। যেরকম অনাদিবাবু একটা কথা বলতেন যে নারীরা কেন সাদিকা হয় না। এরা ভাবে কি বাবার ঘরে থাকে, একটু লেখাপড়া করে, একটু বড় হয়, ভাবে আই পাস করছি, বিএ পাস করছি, এই তো এরপর একটু বিয়ে টিয়ে হবে, 2টা ছেলে মেয়ে হবে, এই পর্যন্ত শেষ। কিন্তু সাধন ভজন যে একটা জিনিস আছে, এদিক তাদের মন মানসিকতা কয়েকজন নারীদের ভিতর কয়েকজন সাধিকা, তাই না? যেরকম সাবিত্রী, মালাবতী, দৈমাবতী, বেহুলা, সুকন্যা, মীরাবাই ইত্যাদি করে কয়েকজন সাধিকা, আর লক্ষ লক্ষ মানুষ সাধক পুরুষ, কিন্তু মেয়েরা আসে না। ওই যে ওই পর্যন্ত মনটারে সীমিত করে ফেলায়, একটু চাকরি পেলে তো হয়ে গেলে আর লাগে না। এরপরেও যে একটা জগৎ আছে, এই জগৎ সম্বন্ধে বারোয়ানি লোক চেতন চিন্তাই করে না। শুধু নারী না, পুরুষও এরভাবে খাবো দাবো, ব্যাংকে টাকা থাকবে, দালান কোঠা করবো, ওই পর্যন্ত জীবনের শেষ। কিন্তু এরপরে যে একটা জগৎ আছে, একটা কাল আছে, এইটা অনেকেই ভাবে না। খাইলাম, করলাম, দালান কোঠা করলাম, টাকা পয়সা জমাইলাম, মারা গেলাম, এই তো শেষ। কিন্তু আমি যে মরবো, মারা যাব, কেন মারা যাব, কোথায় যাব, আমার শেষ পরিণতি কি হবে, এটা বারোয়ানি লোক ভাবে না। সংসারে মানুষ বারোয়ানি লোক ভাবে। সুতরাং এরপর একটা কবি হতে হলে আমি একটা কথা বলি, যেরকম নিউটনের একটা কথা আমি বলি। নিউটনের কাছে একটা মেয়ে আসছিল, তাই না? মেয়েটা আসছিল নিউটনকে ভুলাবার জন্য, বিবাহ করার জন্য। কিন্তু একদিন আসছে বসুন, এইটাই বলছে, সে মেয়েটা বসে রয়েছে সারাদিন, কথা বলতে পারে না, সন্ধ্যা হয়ে গেছে। আবার একদিন আসছে বসুন বলছে, ওইটুকুই, সন্ধ্যা পর্যন্ত বসে রয়েছে, কথা বলতে পারে না। পরের দিন আবার আসছে কয়েকদিন পর, তখন মেয়েটা আসলে নিউটন ওনাকে বলছে আসুন। এইবার কাছে আসলে মেয়েটার এই আঙুলটা ধরছে নিউটন হাতে ধরে, ওনার মন চলে গেছে মাধ্যাকর্ষণ বিজ্ঞান। এই মাধ্যাকর্ষণ আবিষ্কার করার জন্য মনটা ওইখানে ভ্রমণ করছে। ঘুরতে ঘুরতে একটা মাঠ দিয়ে উনি হাসছে, কিন্তু নিউটনের সিগারেট খাওয়া বসছে। হঠাৎ বাম হাত দিয়ে ওই মেয়েটার আঙ্গুলটা ধরা, ডাইন হাত দিয়ে গ্যাস লাইট বের করে দিয়ে ওই মেয়েটার আঙ্গুলের মাথায় ধরাচ্ছে। তখন মেয়েটা যখন ওই আগুনের স্যাট লাগছে, উহু করে উঠছে, তখন নিউটন দেখছে, ও তুমি কখন এলে? মেয়েটাকে বলছে তুমি কখন এলে? মেয়েটা বলছে হায় রে, এ হেন কবি যে আমার মতো রূপবতী নারীর বদন পদে ফিরেও তাকায় না। সে এক প্রকৃতির বুকে তার মনটাকে সরাই দিয়ে এক অলৌকিক জগতে সে ভ্রমণ করছে। এ হেন কবিকে আমি নিচে নামাতে চাই না, সারা বিশ্বের কল্যাণ তিনি করুন, আমার ক্ষুদ্র বাসনা পূর্ণ করতে তিনি চাই না, একে আমি মুক্ত করে দিলাম। এরে বলে কবি। আমরা একটু সুযোগ পেলে বসি কোথায় গিয়ে জানেন? একটা মাঠের এক কোনায়, কিংবা একটা বৃক্ষের গোড়ায়, তাই না? কিংবা একটা ফাঁকা জায়গায়, একটা মাঠে গিয়ে বসি। কারণ কি? আমাদের সঙ্গে প্রকৃতির সঙ্গে সদা সর্বক্ষণ একটা কেনাবেচা হয়। কেননা প্রকৃতির বুকে আমরা দর্শন করলে অনেক কিছু আমরা খুঁজে পাই। কেননা যখন একটু ভাবের সৃষ্টি হয়, অসংখ্য ভাষা আমাদের চোখের সম্মুখ দিয়ে তত্তর করে ভেসে বেড়ায়। এই ভাষাটাই বলে আমাকে আগে প্রয়োগ করেন, এইটাই বলে যে না আমাকে আগে প্রয়োগ করুন, এই শব্দটা আমাকে আগে বসান। এই শব্দগুলো আমরা পেয়ে পেয়ে যে কোনো মুহূর্তে একটা গান লিখে ফেলি। সুতরাং আমি যখন মেমোরি করি, আমার বাড়ির থেকে সোজা আমি হাঁটা দিছি, আমার এই দক্ষিণ পাশে আমার একটা ঘের আছে জমির ভিতরে, ওই ঘেরের ওইখানে গেছি, কয়েকটা গাছ, বৈশাখ মাস প্রচণ্ড গরম, আমি গাছের ওই জায়গায় একটু দাঁড়াইছি, বাতাস লাগে। তখন হঠাৎ গাছের গোড়ায় বসার সঙ্গে সঙ্গে আমার একটা দৃশ্য দর্শন হয়ে গেল। দর্শনে গেলে আমি তখন কাগজ কলম আমার মাটিতে একটা ডাল ভেঙে লেখছি।
একটা গান আমি দেখতেছি, তখন দেখে দেখে লেখলাম, অতি ধরবি যদি তারে, অতি চিনবি যদি তারে, এলো আপনি হরি গোলক সারি জন্মে সাফল্য নগরে, ধরবি যদি তারে। গোসাই রামকান্ত বৈরাগীর বরে এলো যশবন্তের ঘরে, অন্নপূর্ণা মাতা তারে দেখলো স্বপ্নের ঘরে। হরি মায়ের গলা জড়িয়ে ধরি দুগ্ধ জয় পান করে, বলে হব আমি তোমার নন্দন কলির যুগ উদ্ধারের তরে, ধরবি যদি তারে। ডঙ্কা কাশি নিশান ধরি বলবি মুখে, হরি হরি লাগবে না আর কোনো করি বৈতরণীর পরে। যেজন হরি ভক্তের চরণ ধুলি তুলে নিবে শিরে, তারে আপনি হরি পার করিবে নিজে হতে বৈঠা ধরি, ধরবি যদি তারে। ছেড়ে দিয়ে করণ কারণ সতী ভজবে পতির চরণ, সংসার আশ্রম হয় সনাতন শাস্ত্রে ব্যাখ্যা করে। দিনের শেষে হরি এসে দেখা দিবে তারে, ও তার হরিকে লাগবে না ডাকা, হরি এসে ডাকবে তারে। দিন শরৎ বলে হরিচান রাখতে ওই পতিত নামের মান, শেষের দিনে কোনো সন্ধান যদি মনে পড়ে। আমায় নিয়েও তোমার নৌকায় তুলে অধম মনে করে, আমি সাধন শূন্য ভজনবিহীন পড়ে আছি অন্ধকারে, ধরবি যদি তারে। এই গানটা কোনো 5টা মিনিটের ভিতরে আমার যা দর্শন হয়েছে, আমি সঙ্গে সঙ্গে ওই মাটিতে নিয়েছি। পরিশোধে না গিয়ে ফিরেবার বাড়ি এসে কাগজ কলম নিয়ে ওইটা উঠেইয়া লইয়া শেষে পরিশোধে গেছে। সুতরাং কবিদের মনটা যেখানেই যাক, ওই যেটা আমাদের একটু লেখাপড়া কম জানলে একটু কাগজ কলম থাকেই আমাদের, তাই না? কারণ কি জানেন, কখন কোন শব্দটা আসে ওইটা তখন আমাদের লিখতে হয়। অনেক সময় মনেও না থাকতে পারে, তা লিখতে হয়, লিখে রেখে। এই জন্য কবির মনটা, এই জন্য আমাদের কবি বলছেন না, বেদন বিদুর বঙ্গওয়ালা ভরে নিয়ে বাসন থালা যখন ছোটে নদীর কিনারায়, দক্ষিণা বাতাসে জানি মধুর মধুর আসলখানি উড়াইয়ে ব্যথার গীতি গায়। শিশিরে তাই গিয়ে ভাসি মেঘ হইয়ে জমে আসে ওই সুদূরে নীল আকাশের গায়ে। কবির মনে সেভাবগুলি ছায়াপথে উঠে তুলি চাঁদের পাশে তারার আলপনায়। সেইভাবেতে খুলিয়া দোল কবি পায় তার মনের খবর উপলব্ধি করে তাই মরমে, আগে আগে মনের পাতায় তারপরে তাই উঠে কাতায় ভাব বসায় কবির কলম। এই জন্য কবির মনটা সদা সর্বক্ষণ, ছেলে আছে মেয়ে আছে আত্মীয় স্বজন আছে, তাতে কি হবে, তারা উদাস। এতে থাকলেও তাদের যে আনন্দ, না থাকলেও সেই আনন্দ। আমরা কিন্তু সদা সর্বক্ষণ একজন কবি, সেই আনন্দই নিয়ে থাকি। সুতরাং আমার সংসার আছে, ছেলে আছে, মেয়ে আছে, এতে আমাদের সেরকম সুখ না। সুখ কোথায়? যখন দল বল নিয়ে গানে যাই, মনে হয় কি দল বলের লোক আমার সব, আমার নরক সুখ দুঃখ সব আমার দল বল। কেন সংসার ছেলে মেয়ে ওরা তো আমার সাথী না, ওরা আমার এই মর্মবেদনা বলবে না, আমার অন্তরের ভাষাগুলো এরা বলবে না। সুতরাং আমাদের মনটা এরকমই থাকে। যাই হোক, অনেক কথা বললাম, এর ভিতর ভুল ত্রুটি থাকলে আপনারা ক্ষমা করে দেবেন। কারণ কি, এটা আমার বানার কথা না। আমার জীবনে আমি যেটুকু অভিজ্ঞতা করছি, ওনাদের সঙ্গে ঘুরে ঘুরে যেটুকু জানছি দেখছি, সেইটুকুই সংক্ষেপে প্রকাশ করলাম। এইটুকুই আমার নিবেদন আপনারা